খেয়া কবি রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল উঠে কত সুধা। শুধু হেতা দুই তীরে কে বা জানে নাম, দোহা পানে চেহে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের কবি, আমাদের অন্তরের কবি। আমাদের ধমনীতে, আমাদের শিরায় উপশিরায় বহমান রক্তের সঙ্গে, আমাদের অস্থি হাড় মজ্জার সঙ্গে মিশে আছে যার সাহিত্য, যার সৃষ্টি। তিনি হলেন আমাদের কবি তথা কবি সার্বভৌম রবীন্দ্রনাথ ঠাকুর। কবি বুদ্ধদেব বসু তাঁর রবীন্দ্রনাথের প্রতি কবিতায় কবিগুরু সম্পর্কে লিখেছিলেন, অন্তরে লোভেছি তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। শুধু কবি বুদ্ধদেব বসু তাঁর অন্তরে কবিগুরুকে জায়গা দেননি, শুধু তিনি একা নন, সমগ্র বাঙালি জাতি তথা ভারতবাসী রবীন্দ্রনাথের সাহিত্য সম্ভারে বেঁচে থাকার রসদ খুঁজে পায়। আমাদের শয়নে স্বপনে জাগরণে মননে চিন্তনে সর্বদাই রবীন্দ্রনাথের উজ্জ্বল উপস্থিতি। আনন্দে মিলনে বিচ্ছেদে শোকে সংশয়ে এমন কোনো দিন যায় না যেদিন বাঙালি রবীন্দ্রনাথকে স্মরণ করে না। বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে রবীন্দ্রনাথের লেখনীর ছোঁয়ায় তা ফুলে ফলে পত্র পল্লবে বিকশিত হয়ে ওঠেনি। বাংলা সাহিত্যের চারাগাছকে যিনি মহিরুহে তথা বনস্পতি বা বৃক্ষে পরিণত করেছেন, তিনি হলেন আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের কাব্য কবিতার জগতে, নাটকের জগতে, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, পত্র সাহিত্য, আবার সঙ্গীত, নৃত্যকলা, চিত্রকলা, বিভিন্ন ক্ষেত্রে তার অপার পারদর্শিতা, বিভিন্ন ক্ষেত্রে তার অবাধ বিচরণ। কিন্তু এসবের ঊর্ধ্বে তিনি কবি সার্বভৌম। তার সমগ্র কাব্য সাধনার মূল সুরই ছিল সীমার সঙ্গে অসীমের মিলন সাধন, সীমার মধ্যে অসীমকে ধরা। অমর কথাশিল্পী শরৎচন্দ্রের কথায়, কবিগুরু তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই। সত্যি তাই, কবিগুরু আমাদের কাছে পরম বিস্ময়, আমাদের কাছে তার সীমা পরিসীমা নাই। তার সেই অপার বিস্ময়ের ক্ষুদ্র প্রতিরূপ হল
তোমাদের আলোচ্য কবিতা খেয়া। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর বিলেত যাত্রা করেছিলেন। বিলেত থেকে ফিরে আসার কিছুকাল পরে 1883 খ্রিস্টাব্দে কবির যখন 21 বছর বয়স, তখন তার বিবাহ হয় ভবতারিণী দেবীর সঙ্গে। ভবতারিণী দেবীর নতুন নামকরণ হয়েছিল ঠাকুরবাড়িতে মৃণালিনী দেবী। মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। তারপর আরও কয়েকটা বছর পরে 1891 খ্রিস্টাব্দে তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের নির্দেশে তিনি নদিয়া, পাবনা, রাজশাহী এবং উড়িষ্যার জমিদারি দেখাশোনার দায়িত্ব নেন। যদিও এই জমিদারি দেখাশোনার কাজ তার অপছন্দের ছিল, তার কাছে অপ্রিয় ছিল, কিন্তু এই কাজের সূত্রে কবিকে দীর্ঘদিন বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ঘুরে বেড়াতে হয়। পূর্ব বাংলার শিলাইদহ, শাজাদপুর, পাতিসর এই সমস্ত অখ্যাত গ্রামগুলোতে জমিদারি দেখাশোনার কাজকর্মে তাকে বহু সময় অতিবাহিত করতে হয়েছিল। আর এই সময় তিনি পদ্মা নদীর বক্ষে পদ্মা নামক একটি বিলাসবহুল বোটে বা নৌকোতে বসবাস করতেন আর নদীবক্ষে ঘুরে বেড়াতেন। আর এখানকার উন্মুক্ত প্রকৃতি এবং পল্লী গ্রামের সহজ সরল মানুষের অনাড়ম্বর জীবনযাত্রা কবিকে দারুণভাবে প্রভাবিত করেছিল। আর এখানেই থাকাকালীন তিনি রচনা করেন তাঁর চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত খেয়া কবিতাটি। রবীন্দ্রনাথ তাঁর খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত করেছিলেন। চৈতালি কাব্যগ্রন্থের প্রকাশ 1886 খ্রিস্টাব্দ। চৈতালি কাব্যগ্রন্থের 19 সংখ্যক বা 19 নম্বর কবিতা হল খেয়া। এই কাব্যগ্রন্থে মোট 79টি কবিতা রয়েছে এবং এই কাব্যের বেশিরভাগ কবিতা সনেটধর্মী বা চতুর্দশপদী, অর্থাৎ 14টি পংক্তি বা 14টি চরণের, চরণ মানে লাইন বলা হয়, কবিতার চরণ অর্থাৎ লাইন। খেয়া কবিতাটি এরকমই একটি সনেট, তবে চতুর্দশপদী কবিতাতে যে 14 চরণের প্রথম 8টি চরণকে নিয়ে অষ্টক এবং পরের 6টি চরণকে নিয়ে ষষ্ঠক, এই 2 ভাগে বিভক্ত করা থাকে। এখানে কিন্তু সনেটের ওই বহিরাকৃতিকে অনুসরণ করা হয়নি। এছাড়াও সনেটে যে সমস্ত বৈশিষ্ট্য থাকার কথা রবীন্দ্রনাথ ঠাকুর কঠোরভাবে সেগুলোকে অনুসরণ করেননি। সমালোচকদের মতে সনেটের গঠনের যে একটি অমোঘ বা কঠিন নিয়ম কৌশল আছে, কবি সেই দিকে মোটেও দৃষ্টি দেননি। তিনি মিল, কবিতার যে লাইনের মিল, চরণের মিল এবং শ্লোক বিভাগ, এটা তার নিজের ইচ্ছে মতোই করেছেন। কবিতাটি রচনা করা হয়েছে 1302 বঙ্গাব্দে 18ই চৈত্র, মানে চৈত্র মাসে, বছরের শেষ মাস, প্রচণ্ড গরমের সমসাময়িককালে। গরমের সময় কবিতাটা রচনা করেছেন পদ্মা নামক নৌকোর ওপর বসে পদ্মার বক্ষে ঘুরে বেড়ানোকালীন, ভ্রমণকালীন। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর চৈতালি কাব্যটি নামকরণ করেন একটি বিশেষ অর্থ থেকে।
এই চৈতালি কাব্যগ্রন্থের বেশিরভাগ কবিতা চৈত্র মাসে লেখা বলে, অর্থাৎ বছরের শেষের দিকে লেখা বলে বছরের শেষে উৎপন্ন যে শস্য তার নাম হলো চৈতালি, তাই কাব্যের নামও তিনি চৈতালি রেখেছিলেন। এই কাব্যগ্রন্থের কবিতাগুলির যে মূল ভাব, সেই মূল ভাব ব্যক্ত করেছেন কবি এই কাব্যের সূচনায়। নদীর প্রবাহের এক ধারে সামান্য একটা ভাঙা ডাল আটকা পড়েছিল। ধরো নদী প্রবাহিত হচ্ছে, নদীর জলের স্রোত নির্দিষ্ট তালে ছন্দে এগিয়ে চলেছে। এরকম এগিয়ে চলতে চলতে আমরা দেখি অনেক সময় নদীর স্রোতের পাশে অনেক ডালপালা আটকা পড়ে থাকে। তো নদীর ধারে সামান্য একটা ডাল, গাছের ডাল আটকা পড়েছিল। সেইটিতে ঘোলা জল থেকে পলি ছেঁকে নিতে লাগলো। সেই ডালটা জল থেকে ক্রমশ পলি ছেঁকে নিতে থাকলো, অর্থাৎ ডালের আশেপাশে পলি সঞ্চিত হতে থাকে। সেইখানে ক্রমে একটা দ্বীপ জমিয়ে তুললে, ভেসে আসা নানা কিছু অবান্তর জিনিস দল মাত্র সেখানে। শৈবাল ঘন হয়ে সেখানে ঠেকলো এসে, মাছ পেল আশ্রয়, এক পায়ে বক দাঁড়িয়ে রইল শিকারের লোভে। খানিকটুকু সীমানা নিয়ে একটা অভাবিত দৃশ্য জেগে উঠল। তার সঙ্গে চারিদিকের বিশেষ মিল নেই, অর্থাৎ যে চর, সেই চর মাথা তুলল নদীর এক পাশে, কিন্তু চারদিকে জল। চৈতালি তেমনি এক টুকরো কাব্য, যা অপ্রত্যাশিত। স্রোতে চলছিল যে রূপ নিয়ে, অল্প কিছু বাইরের জিনিসের সঞ্চয় জমে ক্ষণকালের জন্যে তার মধ্যে আকস্মিকের আবির্ভাব হলো। অর্থাৎ কাব্য সাহিত্য চর্চার ধারাবাহিক পথে হঠাৎ চৈতালি নামক কাব্যগ্রন্থের উদ্ভাবন। পাতিসরের নাগর নদী নিতান্তই গ্রাম্য। বর্তমান বাংলাদেশের পাতিসর, এই পাতিসরের একটি নদীর কথা কবি বলেছেন, নাম হচ্ছে নাগর নদী। আর এই নাগর নদীটা নিতান্তই গ্রাম্য পরিবেশে, গ্রামীণ এলাকার মধ্য দিয়ে প্রবাহিত। অল্প তার পরিসর, মন্থর তার স্রোত। তার এক তীরে দরিদ্র লোকালয়, গোয়াল ঘর, ধানের মরাই, অর্থাৎ যেখানে ধান জমিয়ে রাখা হয়, বিচালির স্তূপ, খড়ের আঁটি বা বিচালি। অন্য তীরে বিস্তীর্ণ ফসল কাটা শস্য ক্ষেত ধু ধু করছে। তার মানে চৈত্র মাসে মাঠ থেকে ফসল উঠে এসেছে, প্রান্তর ধু ধু করছে। একদিকে গ্রাম, আর নদীর একদিকে বিস্তীর্ণ শস্য ক্ষেত। কোনো এক গ্রীষ্মকাল এইখানে আমি বোট বেঁধে কাটিয়েছি। কবি কোনো এক গ্রীষ্মকালে এই নদীর বুকে নৌকোতে, এই নদীতে, এই গ্রামের পাশে তিনি অপেক্ষা করছেন, সময় কাটাচ্ছেন। দুঃসহ গরম, মন দিয়ে বই পড়ার মতো অবস্থা তার নেই। বোটের জানালা বন্ধ করে খড়খড়ি খুলে সেই ফাঁকে দেখেছি বাইরের দিকে চেয়ে। খড়খড়ি, জানলার যে আবরণ, তাকে খড়খড়ি বলা হয়। সেই খড়খড়ি খুলে তার চোখ রয়েছে বাইরের দিকে। মনটা আছে ক্যামেরার চোখ নিয়ে, ছোট ছোট ছবির ছায়া ছাপ দিচ্ছে অন্তরে। অল্প পরিধির মধ্যে দেখছি, তাই এত স্পষ্ট করে দেখছি। তোমরা জানো যে আমাদের চোখ যদি ছোট্ট একটা অংশে বা নির্দিষ্ট একটা অংশে সীমাবদ্ধ থাকে, তাহলে সেই দৃশ্য বা ছবিটা অনেক বেশি প্রকট হয় এবং মনে সেটা তাড়াতাড়ি ছুঁতে পারে। সেই স্পষ্ট দেখার স্মৃতিকে ভরে রাখছিলুম নিরঙ্কৃত ভাষায়, অলঙ্কারহীন সাদা সিধে সহজ সরল ভাষায়। অলঙ্কার প্রয়োগের চেষ্টা জাগে মন যখন প্রত্যক্ষ বোধের স্পষ্টতা সম্বন্ধে সংশয় থাকে। অর্থাৎ মনের মধ্যে যখন অস্পষ্টতা থাকে, তখন অলঙ্কার প্রয়োগ করে তাকে প্রকাশ করার চেষ্টা করা হয়। কিন্তু মন যখন পরিষ্কার, মনের মধ্যে যা গেঁথে রয়েছে সেটা যখন খুব সহজ সরলভাবে তাকে উপস্থাপন করা হয়, তখন কোনো অলঙ্কার বা কোনো আড়ম্বরের প্রয়োজন হয় না।
কবি সেটাই করেছেন। যেটা দেখছি মন যখন বলে এটাই যথেষ্ট, তখন তার উপরে রং লাগাবার ইচ্ছাই থাকে না। চৈতালির ভাষা এত সহজ সরল হয়েছে এই জন্যই। আর চৈতালির খেয়া কবিতা সেই সহজ সরল ভাষায় পূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত খেয়া কবিতাতে একদিকে পৃথিবীর দ্বন্দ্ব সংঘাতময় রক্তাক্ত নাগরিক জীবন, আর অন্যদিকে শান্ত স্নিগ্ধ মানবিক সম্পর্ক মাখা গ্রাম জীবনের ছবি ফুটে উঠেছে। একটি নাম না জানা নদীর দুপাশের দুটি নাম না জানা গ্রাম, এখানে সারা বাংলার পল্লী গ্রামের প্রতিনিধিত্ব করছে। গ্রামের মানুষ, সাধারণ মানুষ সহজ সরল অনাড়ম্বরভাবে তাদের জীবন কাটায়। নাগরিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য তাদের জীবনে নেই, কিন্তু মানুষের সঙ্গে মানুষের নিবিড় ভালোবাসার সম্পর্ক আছে। নদী তথা নদী বক্ষে যে খেয়া নৌকা, সেই খেয়া নৌকা দুপাশের গ্রামের মানুষকে এপার থেকে ওপার, ওপার থেকে এপারে নিয়ে যাতায়াত করে। আর দুটি গ্রামের মানুষকে এক আত্মীয়তার বন্ধনে বেঁধে রেখেছে এই খেয়া। অন্যদিকে নগর জীবনে সুখ স্বাচ্ছন্দ্য অনেক বেশি, কিন্তু মানুষের সঙ্গে মানুষের হৃদয়ের যোগ অনেক কম। তাই ক্ষমতা বা সম্পদের লোভে তারা খুব সহজেই একে অন্যকে আঘাত করতে পারে। রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে এক সাম্রাজ্যের পতনে সূচিত হয় আর এক সাম্রাজ্যের উত্থান। সভ্যতার অগ্রগতি মানুষকে উন্নততর জীবন দিয়েছে, একই সঙ্গে তার ক্ষতিকারক দিক মানুষের জীবনকে বিষাক্ত করে তুলেছে। নাগরিক মানুষ প্রকৃতির থেকে অনেক দূরে সরে গেছে। অজস্র উন্নত মারণাস্ত্র তাদের পরস্পরের মধ্যেও ব্যবধান তৈরি করেছে। নগর জীবনের এই উত্থান পতন দ্বন্দ্ব সংঘাত থেকে অনেক দূরে পৃথিবীর এক কোণে পল্লী গ্রামের জীবন কিন্তু আবহমান কাল ধরে একই রকমভাবে বয়ে চলে। তাই কবিতাটিতে সভ্যতা গর্বী, সভ্যতা নিয়ে যারা গর্ব করে অহংকার করে, হৃদয়হীন নাগরিক জীবন থেকে সহজ সরল অনাড়ম্বর এবং মানবিক পল্লী জীবনের প্রতি কবির গভীর ভালোবাসা বা অনুরাগ ব্যক্ত হয়েছে। আমরা জানি যে খেয়া শব্দের আক্ষরিক অর্থ জলযানের দ্বারা নদী বা নৌকা পারাপার, অর্থাৎ খেয়া হলো এক ধরনের জলযান। খেয়া নৌকা, যা খেয়া তাই নৌকা। খেয়া নৌকা বা ডিঙি নৌকা, তোমরা জানো যে এই খেয়া নৌকা বা ডিঙি নৌকাগুলোর দ্বারা এক পার থেকে আরেক পারে মানুষজন যাতায়াত করে। খেয়া নৌকাই তাদের নিয়ে যায়। এখানে অখ্যাত একটা নদীর দু পারে দুটি গ্রাম, এবং সেই দুটি গ্রামের মাঝে যে নদী, দুটি গ্রামের মাঝে এই নদী দুটি গ্রামকে আলাদা করে রেখেছে। যে নদী দুটি গ্রামকে আলাদা করে রেখেছে সেই গ্রাম দুটিকে বেঁধে রেখেছে, গ্রাম দুটির মানুষকে বেঁধে রেখেছে একটা সুতোয়, একটা বন্ধনে, কে না খেয়া নৌকা। নিত্যদিন তথা প্রতিদিন খেয়া নৌকায় নদী পারাপার করার সূত্রেই দুপারের মানুষগুলির মধ্যে একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। তাই মানুষে মানুষে নিবিড় সম্পর্কের যে মূল ভিত্তি বা জীবনযাত্রার যে মূল ভিত, সেটা রচনা করে দিয়েছে এই খেয়া নৌকা। খেয়া নৌকা তাদের এই সম্পর্কের সূত্র। তাই খেয়া বা খেয়া নৌকা এখানে একটা প্রতীকী, এবং কার প্রতীক না বন্ধনের প্রতীক,
মিলনের প্রতীক, সম্পর্কের প্রতীক। খেয়া রবীন্দ্রনাথ ঠাকুর। আমি এখন খেয়া কবিতার লাইন ধরে ব্যাখ্যা করব। তোমরা কবিতাটা আশা করি মুখস্থ করে নিয়েছো, আর যদি এখনও না মুখস্থ হয়ে থাকে তাহলে কবিতা সামনে রাখো আর কবিতার লাইনগুলো দেখতে থাকো আর আমার রেকর্ডটা শুনতে থাকো। লাইনের ব্যাখ্যা একটু বোঝার চেষ্টা করো। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে। খেয়া নৌকা নদী স্রোতে এপার থেকে ওপার, ওপার থেকে এপারে দুই গ্রামের মানুষকে নিয়ে আসে, নিয়ে যায়। তার মানে খেয়া নৌকায় মানুষ পারাপার হয়, আর এই নদীর স্রোতে খেয়া নৌকা দুপারের মানুষকে পারাপার করে। কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। কেউ এই গ্রাম থেকে ওই গ্রামে যায়, প্রয়োজনে যায়, কাজে যায়, দরকারে যায়, মানুষের সঙ্গে দেখা করার জন্য যায়। আবার কেউ হয়তো গিয়েছিল অনেক আগে, এখন তার ফেরার সময় হয়ে গেছে, সে তখন খেয়া নৌকায় চড়ে ফিরে আসে এধারের গ্রামে, তার বাড়িতে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা। এই নদীর দুতীরে যে দুটি গ্রাম, সেই দুটি গ্রাম পরস্পর পরস্পরকে জানে, পরস্পর পরস্পরের পরিচিত, সুখ দুঃখের শরিক হয়, সামিল হয়। গ্রামের প্রত্যেকটা মানুষকে চেনে। আমরা শহরে থাকি, কিন্তু আমরা আমাদের পাড়ায়, আমাদের এলাকায়, এমনকি আমাদের পাশের বাড়ির লোককে ঠিকমতো চিনি না, জানি না কতটুকু আর আমরা খোঁজ খবর রাখি। এমনকি একই বিল্ডিংয়ে ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটের মানুষজন সম্পর্কে আমরা কৌতূহলী হয়তো, কিন্তু তাদের খোঁজ খবর নিয়ে সেইভাবে কৌতূহল দেখানোর আমরা চেষ্টা করি না। কিন্তু গ্রামীণ জীবনধারায় গ্রামের পর গ্রাম মানুষকে চেনে। বিশেষত এই নদীর দুপারে দুটি যে গ্রাম রয়েছে, সেই গ্রামের মানুষ একে অপরকে জানে, চেনে, তাদের ভালো মন্দে পাশে থাকে। তাই কবি বলছেন, দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। দুই গ্রামের মানুষজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই খেয়া নৌকায় চড়ে আনাগোনা করে, অর্থাৎ যাতায়াত করে, যায় আসে। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নতুন নতুন কত গড়ে ইতিহাস। কবি এমন সহজ সরল, অনাড়ম্বর, সুন্দর, শান্ত স্নিগ্ধ জীবন যাপনের মাঝে হঠাৎই এক ইতিহাসের চরম বা কঠিন সত্যকে তুলে এনেছেন। এই কবিতায় নাগরিক জীবন এবং গ্রামীণ জীবনের একটি তুলনামূলক ছবি রয়েছে। নাগরিক জীবন দ্বন্দ্ব সংঘাতে উত্তাল। আমরা জানি নগর জীবনে কিন্তু অনেক বেশি দ্বন্দ্ব সংঘাত, অনেক বেশি উত্তাল আলোড়ন। গ্রামের তুলনায় নগরে সুযোগ সুবিধা, সুখ স্বাচ্ছন্দ্য অনেক বেশি, কিন্তু এখানে মানুষের সঙ্গে মানুষের হৃদয়ের যোগ কম। এখানে আন্তরিকতার যেন লেশ মাত্রই নেই। মানুষের সুখের চাহিদা, আকাঙ্ক্ষা এখানে এত বেশি বলে তাদের আমাদের নিজেদের মধ্যে হানাহানি, রক্তারক্তি বেশি। এখানে আমরা আমাদের স্বার্থকে বেশি গুরুত্ব দিই, ব্যক্তি স্বার্থকে। এই রক্তাক্ত সংঘাতই পৃথিবীর বুকে চরম সর্বনাশ ডেকে আনে। তাই পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ। এই দ্বন্দ্ব সংঘাতের মূলে রয়েছে আমাদের স্বার্থ সিদ্ধির যে হীন প্রয়াস, অভিপ্রায়। নতুন নতুন কত গড়ে ইতিহাস। পৃথিবীর ইতিহাসে দেখা যায় যে বিভিন্ন সময়ে নানা যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে, তবে পৃথিবীতে দেখা যায় বিভিন্ন সময় নানা যুদ্ধ বিগ্রহ হয়েছে এবং নানা যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে এক একটি রাজশক্তির পালা বদল হয়েছে। একটা রাজশক্তির পতন হয়েছে আর একটা নতুন রাজশক্তির উত্থান হয়েছে। এই সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম, সম্পদ, ক্ষমতার লোভে
মানুষ একে অন্যকে আঘাত করেছে। অন্যের কাছ থেকে ক্ষমতা দখল করতে গিয়ে হানাহানি, রক্তপাতের সূত্রপাত হয়েছে। এভাবেই একটা সাম্রাজ্যের পতনে আরেকটা নতুন সাম্রাজ্যের উত্থান রচিত হয়েছে। মানব সভ্যতার নতুন নতুন ইতিহাস তৈরি হয়েছে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। রক্ত প্রবাহের মাঝে, এই যে রক্ত প্রবাহ টগবগিয়ে ফুটছে শিরায় উপশিরায়, মানে ক্ষমতা দখলের লড়াই, মানে দ্বন্দ্ব সংঘাত, এরকম একটা উত্তাল রক্ত প্রবাহের এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই রক্তাক্ত পরিস্থিতির মাঝে ফেনিয়ে উঠছে। রক্তের প্রবাহ যখন টগবগিয়ে ফুটতে থাকে, তখন কেড়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া, ক্ষমতা দখলের লড়াই সব যেন মুখ্য হয়ে ওঠে, প্রধান হয়ে ওঠে। সোনার মুকুট কত ফুটে আর টুটে। সোনার মুকুট, সোনার মুকুট কিসের প্রতীক? রাজমুকুট। রাজার মস্তকে যে সোনার মুকুট থাকে, তাহলে সোনার মুকুট হচ্ছে রাজতন্ত্রের প্রতীক, সাম্রাজ্যবাদের প্রতীক। সোনার মুকুট ক্ষমতার প্রতীক, ক্ষমতার মোহ। মানুষের মধ্যে একটা সহজাত প্রবৃত্তি, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু মোহটা আছে। কেউ নিয়ন্ত্রণ করতে পারে আর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, তখন তার প্রকাশ্য উগ্র বাসনাটা দেখা যায়। আর আবহমান কাল ধরে পৃথিবীতে মানুষ ক্ষমতা দখলের লড়াই চালিয়ে এসেছে। আজ যে ক্ষমতার শীর্ষে, দেখা যাবে আগামী দিনে সে ক্ষমতাচ্যুত। যে যখন জিতেছে তার মাথায় শোভা পেয়েছে সোনার মুকুট, আর পরাজিত ব্যক্তির ক্ষমতার প্রতীক সোনার মুকুট ভেঙে পড়েছে। তবে সোনার মুকুট ফোটা, মানে এখানে ফোটা মানে বিকশিত হওয়া, মানে উত্থান, আর টুটে যাওয়া মানে ভেঙে যাওয়া, মানে নিশ্চিহ্ন হয়ে যাওয়া। তার মানে সোনার মুকুট মানে ক্ষমতা বা ক্ষমতার দম্ভের নাশ, মানে সাম্রাজ্যবাদের অবসান অর্থে বোঝানো হয়েছে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। হলাহল মানে বিষ, সুধা মানে অমৃত। পৃথিবীর শ্রেষ্ঠতম জীব আমরাই, মানুষ। আমরা বুদ্ধিমান, অন্যান্যদের থেকে অনেক বেশি বুদ্ধি ধরতে পারি। আর সৃষ্টির আদি লগ্ন থেকে, আদি যুগ থেকে আমরা আমাদের জীবনযাত্রার মানকে ক্রমশ অগ্রগতির দিকে, উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর এই মানব সভ্যতার ক্রমশ উন্নতির যে ইতিহাস, ইতিকথা, এটাই তো মানব সভ্যতার ইতিহাস। মানে মানুষ দিনের পর দিন যত সুখ স্বাচ্ছন্দ্য আরাম পেয়েছে, ততই তার মধ্যে আরও বেশি পাওয়ার আকাঙ্ক্ষা জেগেছে। সভ্যতার তথাকথিত অগ্রগতি মানুষের হাতে ভয়ঙ্কর অস্ত্রের যোগান দিয়েছে। মানুষ মেতে উঠেছে রক্তক্ষয়ী যুদ্ধে। আজকের এই সময়ের এই অবস্থার জন্য কিন্তু দায়ী মানুষের এই ভয়ঙ্কর বা উগ্র পাওয়ার আকাঙ্ক্ষা। এক সাম্রাজ্যের অবসানে সূচনা হয়েছে নতুন সাম্রাজ্যের। একজনের ক্ষমতা কেড়ে নিয়ে আরেকজন ক্ষমতাশালী হয়েছে, কিন্তু দ্বন্দ্ব সংঘাত থামেনি। এই রক্ত স্রোতের মধ্যে লেখা হয়েছে মানব সভ্যতার রক্তাক্ত ইতিহাস। আমরা পৌরাণিক কাহিনী পড়েছি। পৌরাণিক কাহিনীতে দেখা যায় সমুদ্র মন্থনের সময়, দেবতা এবং দানবদের মধ্যে যখন সমুদ্র মন্থন হয়, সেই সমুদ্র মন্থনের সময় যেমন সুধা বা অমৃত উঠেছিল, তেমনি হলাহল বা বিষও উঠেছিল। আর এই মানব সভ্যতার যে ক্রমশ অগ্রগতি, এই অগ্রগতিতে যেমন হলাহল মানে বিষ উঠেছে, তেমনি সুধা বা অমৃত উঠেছে। এখানে হলাহল বা বিষ হল সর্বনাশ, ক্ষতি, সমূলে বিনাশের প্রতীক। আর অমৃত বা সুধা হল উৎকর্ষ, আনন্দ, উন্নতি, ভালো কিছুর প্রতীক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক ক্ষেত্রেই সভ্যতার এই যে ক্ষতিকর রূপ, তা সুধা তথা কল্যাণময় রূপকে ছাপিয়ে গিয়ে বড় হয়ে উঠেছে। মানুষের সঙ্গে মানুষের যে হৃদয়ের যোগ, আন্তরিকতার সম্পর্ক কমে গেছে বলেই নাগরিক জীবনে এত অশান্তি, এত সংঘাত নেমে এসেছে। আর নাগরিক জীবনের এই অবস্থা বা পরিণতি কবিকে পীড়িত করেছে, ব্যথিত করেছে। তাই কবি গ্রাম বাংলার শান্ত স্নিগ্ধ পল্লী জীবনের এই মাটির গন্ধমাখা রূপের মধ্যেই বেঁচে থাকতে চান। সেখানে সভ্যতার অগ্রগতির তেমন কিন্তু কোনো প্রভাব পড়েনি, প্রভাব ফেলতে পারেনি। তাই আবহমান কাল ধরে সেখানকার মানুষ
সেখানকার মানুষের সঙ্গে এক মানবিক সম্পর্কের বন্ধনে বাধা পড়ে রয়েছে। শুধু হেতা দুই তীরে কে বা জানে নাম, দোহা পানে চেহে আছে দুইখানি গ্রাম। শুধু হেথা, হেথা মানে এখানে, অর্থাৎ এই নদীর দুপারে দুটি গ্রাম, এই গ্রামের নাম কেউই জানে না, নদীর নামও জানে না, নদীর দুই তীরে দুটি অখ্যাত গ্রামের নাম বাইরের কেউই জানে না। অথচ দুটি গ্রাম দোহা পানে, দোহা মানে দুজন, দুজন দুজনের প্রতি, দুজনের দিকে চেয়ে রয়েছে, অর্থাৎ একে অপরকে যেন মুগ্ধ দৃষ্টিতে দেখছে, একে অপরের নিরাপত্তার কারণ হয়ে উঠেছে। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, অর্থাৎ আবহমান কাল ধরে এই খেয়া চিরদিন চলে আসছে। এই খেয়া চলে আসছে মানে গ্রামীণ জীবনধারা একটা ছন্দে স্বচ্ছন্দ গতিতে এগিয়ে চলে। আর এই নদী স্রোতে খেয়ায় চড়ে কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। অর্থাৎ কবি এখানে বোঝাতে চেয়েছেন গ্রামীণ মানুষের সহজ সরল নিরুদ্বিগ্ন জীবনযাত্রা এ যুগ যুগ ধরে চলে আসছে এবং চলতেই আছে, চলতেই থাকবে।